5টি প্রশ্ন এবং একটি টিচিং ডেমনস্ট্রেশন নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা প্রাথমিকে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। কথা দিচ্ছি ইন্টারভিউ বোর্ডে আপনাকে অনেকটা সাহায্য করবে। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি সেই সকল প্রশ্ন উত্তর যেগুলি আপনার জন্য অপেক্ষা করছে, এবং অবশ্যই একটি টিচিং ডেমনস্ট্রেশন 2 মিনিটে। আজকের প্রথম প্রশ্ন, একটি শিশু দেওয়ালে কিছু এঁকেছে বা লিখেছে। তো এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কি? আমার করণীয় হচ্ছে এটাই যে প্রথমেই আমি সেই শিশুকে এই লেখার জন্য বা ছবি আঁকার জন্য বকবো না, মারবো না, কোনো রকম ভয় দেখাবো না, কিচ্ছু না। তাকে খুব সহজ সরল স্বাভাবিকভাবে বোঝাবো এটাই যে সে দেওয়ালে এগুলি আঁকার জন্য দেওয়ালটা নোংরা হয়েছে এবং তার কিছু লাভ হয়নি, উপরন্তু বিদ্যালয়ের ক্ষতি হয়েছে। কিন্তু এই একই কাজ যদি সে নিজের খাতায় করত তাহলে কিন্তু নির্দিষ্ট জায়গায় বা সঠিক জায়গায় সঠিক কাজটি করা হতো এবং সকলে তাকে এই কাজের জন্য প্রশংসা করত। কাজেই সে যেন দ্বিতীয়বার এই ভুলটি না করে, দেওয়ালে কোনো কিছু এঁকে দেওয়াল নোংরা না করে, এবং পরিবর্তে সে যেন তার খাতায় এই রকমই সুন্দর সুন্দর ছবি আঁকে যেগুলি দেখে সকলে প্রশংসা করতে পারে। এই বলে তাকে উৎসাহ দেব, এবং তার সঙ্গে সে দেওয়ালে ছবি আঁকার যে কাজটি করেছে সেটি তার করা উচিত নয় সেই বিষয়ে ধারণা দেব। আশা করি এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর একেবারে সঠিক হয়ে গেল। আসুন আমরা পরবর্তী 2 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। আজকের দ্বিতীয় প্রশ্ন, আপনাকে সরাসরি ধরা হলো যে লিপ ইয়ার বলতে আপনি কি বোঝেন আমাদের একটু বলুন। তাহলে আমরা লিপ ইয়ার প্রসঙ্গে কি বলতে পারি? এই কথা বলতে পারি যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে একটা বছর হয়, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য 365 দিনে একটা বছর ধরে নিই, অর্থাৎ প্রত্যেক বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় অতিরিক্ত থেকে যায়। তাহলে এই যে অতিরিক্ত সময়, সেটাকে বছরের সঙ্গে যুক্ত করে সেই হিসাবটিকে নিখুঁত করার জন্য আমরা প্রত্যেক 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের একটি করে দিন বাড়িয়ে সেই অতিরিক্ত সময়কে বছরের মধ্যে গণনা করি। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের একটি করে দিন বেড়ে যায়। যে ফেব্রুয়ারি মাসের একটি করে দিন বৃদ্ধি পায় সেই ফেব্রুয়ারি মাসের বছরগুলিকে লিপ ইয়ার বলা হয়। আশা করি এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর আপনি ইন্টারভিউ বোর্ডে খুব সহজেই দিতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। শুধু মনে রাখতে হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আশা করি আপনাদের সকলের মনে থাকবে এই নির্দিষ্ট সময়টি। এটি হচ্ছে পৃথিবীর পরিক্রমণের সময়, অর্থাৎ সূর্যকে মাঝে রেখে পৃথিবী একবার সম্পূর্ণ যে পাক খায় সেটা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়। আসুন আমরা পরবর্তী যে 3 নম্বর প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। তার আগে অবশ্যই বলবো যে আজকে এই প্রশ্নোত্তর পর্বের মধ্যেও কিন্তু একটি টিচিং ডেমনস্ট্রেশন আছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। কথা দিচ্ছি কাজে আসবে। পরবর্তী প্রশ্ন, আমরা সকলেই তো জানি যে বিদ্যালয়ে শিশুরা পড়াশোনা করার জন্য আসে, কিন্তু আদৌ কি তাই? বর্তমানে কিন্তু শিশুরা বিদ্যালয়ে শুধু পড়াশোনা করার জন্য আসে না, তারা আসে বিদ্যালয়ে নিজেদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বিদ্যালয়ে একটি শিশুকে আপনি পড়াশোনার বাইরে আর কি কি করাতে পারবেন, তো দেখুন এই অবস্থায় আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে তাই তো, পড়াশোনা ছাড়া শিশুরা বিদ্যালয়ে আবার কি করতে পারে? কিন্তু পড়াশোনা ছাড়া বিদ্যালয়ে শিশুরা আরো অনেক কিছু করতে পারে, এবং একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার অবশ্যই জানা উচিত যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কি কি করানো যেতে পারে। তো আসুন সেই প্রসঙ্গে একটি সঠিক উত্তর দেখে নিই। তাহলে বিদ্যালয়ে পড়াশোনার বাইরে আমরা শিশুদেরকে ছবি আঁকানো শেখাতে পারি, তাদেরকে খেলা শেখাতে পারি, তাদেরকে গান শেখাতে পারি, নাচ শেখাতে পারি, যোগাসন শেখাতে পারি, নিয়মিত শরীরচর্চা শেখাতে পারি, কিছু সুঅভ্যাস শেখাতে পারি, কিছু সামাজিক রীতিনীতি শেখাতে পারি, আরো কত 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 কি শেখানো যায়। তাহলে শুধুমাত্র এই কটা জেনে রাখুন, আশা করি ইন্টারভিউ বোর্ডে আপনি সঠিক উত্তর দিয়ে দিতে পারবেন। এরপরেও যদি একটু মাথা ঘামান তাহলে দেখবেন আরো অনেক 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 কিছু বেরিয়ে পড়লো যেগুলো বিদ্যালয়ে শেখানো যায়। যেমন একটি উদাহরণ হচ্ছে, আপনি শিশুদের গাছ লাগানো শেখাতে পারেন, এটাও একটা ভালো গুণ। আপনি শিশুদেরকে শেখাতে পারেন যে পশুদের পাখিদের খাবার বিতরণ করা শেখাতে পারেন, গরমকালে পাখিদের জন্য বাটি করে জল রাখা বিষয়বস্তু শেখাতে পারেন। তাহলে এগুলো সবই হচ্ছে সামাজিক সচেতনতামূলক বিষয়ের শিক্ষা, যেগুলো আপনি শিশুদেরকে কিন্তু অবশ্যই শেখাতে পারেন। এগুলো হচ্ছে পরিবেশ প্রীতির শিক্ষা, যেগুলো আপনি শিশুদেরকে অবশ্যই শেখাতে পারেন। আসুন পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়াই। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, আপনাকে বলা হলো যে প্রাথমিকের সিলেবাসের মধ্যে রবি ঠাকুরের কোন একটি কবিতাকে যদি যুক্ত করতে বলা হয় আপনি কোন কবিতাটি যুক্ত করবেন? তো এই প্রসঙ্গে আমরা কি উত্তর বলতে পারি? আমরা এই কথা বলতে পারি যে বর্তমানে বিশেষজ্ঞ কমিটি প্রাথমিক বিদ্যালয়ের যে সিলেবাসটি তৈরি করেছেন আমার মনে হয় সেটা যথেষ্ট, সেখানে আলাদা করে কোনো কিছু যুক্ত করার দরকার নেই। তবুও যদি আমাকে বলা হয় বা আমাকে জোর করা হয় যে আমাকে কোনো কিছু একটা যুক্ত করতেই হবে, তবে সেক্ষেত্রে আমি রবি ঠাকুরের ছুটি কবিতাটি
প্রাথমিকের সিলেবাসের সঙ্গে যুক্ত করতে চাইবো, কারণ এই কবিতার মধ্যে শিশুদের মনের আকুতি আমরা শুনতে পাই। এই কবিতাটি পড়ে শিশুরা নিজের সঙ্গে অনেকটা একাত্ম হতে পারে। তাই আমার মনে হয় এই কবিতাটি আমি প্রাথমিকের সিলেবাসের মধ্যে যুক্ত করতে চাইবো তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে। আশা করি 4টি প্রশ্নের উত্তর আপনার যথেষ্ট ভালো লেগেছে। আসুন 5 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আদতে একটি টিচিং ডেমনস্ট্রেশন। আসুন দেখে নিই। আপনাকে বলা হলো যে শিশুরা যে ধ্বনি উচ্চারণ করছে এবং সেই ধ্বনির উচ্চারণের সঙ্গে যে একটি করে বর্ণ লুকিয়ে আছে, তো শিশুদেরকে এই ধারণা কিভাবে দেবেন? অর্থাৎ ধ্বনি এবং বর্ণের মধ্যে যে নির্দিষ্ট একটি সম্পর্ক রয়েছে সেটা আপনি শিশুদেরকে আমাদের সামনে উপস্থাপন করে দেখান। তো এই প্রসঙ্গে আপনি টিচিং ডেমনস্ট্রেশন দেবেন, যেটা 2 মিনিটে শেষ হয়ে যাবে। আসুন দেখে নিই কেমন করে আমরা টিচিং ডেমনস্ট্রেশন দিতে পারি। তাহলে আমি তো ইন্টারভিউ টেবিল থেকে উঠে চলে এসেছি, যেখানে টিচিং ডেমনস্ট্রেশন দেব সেখানে। এবারে এখানে আমি শিশুদেরকে পড়াবো যে ধ্বনি এবং বর্ণের মধ্যে নির্দিষ্ট একটি সম্পর্ক রয়েছে। 2 মিনিটের মধ্যে কিন্তু পড়াবো, খুব মন দিয়ে দেখবেন। আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আচ্ছা, ধরো কোথাও একটা জায়গায় তুমি দেখলে এরকম একটি জলের গ্লাস আঁকা রয়েছে, ঠিক আছে? তাহলে তুমি এটাকে দেখে কি বুঝবে? এটাকে দেখে বুঝবে যে এখানে যে কলটি রয়েছে সেই কল দিয়ে কিন্তু পানীয় জল বেরোচ্ছে, সেই জল কিন্তু পান করা যাবে, তাই না? বেশ, এবার যদি ধরো এই ছবিটা না থাকে, দিয়ে যদি একটা কলের ছবি আঁকা থাকে, তার নিচে লেখা থাকে যে পানীয় জল, তাহলে তোমরা কি বুঝলে? তাহলে তোমরা এটা বুঝলে যে এই জলটা কিন্তু পান করা যাবে। পানীয় জল লেখা আছে, তুমি বুঝে গেলে এই জলটা পান করা যাবে। যেমন ধরো এখানে পানীয় জলটা লেখা নেই, একটা জলের কলের ছবি দেওয়া আছে, তাহলে তুমি বুঝে গেলে এই জলটা পান করা যাবে। ঠিক তেমনই আমরা নির্দিষ্ট বিষয়বস্তুগুলোকে অনেক সময় ছবির মধ্যে দিয়েও প্রকাশ করতে পারি, আবার মুখে বলেও প্রকাশ করতে পারি। যেমন ধরো আমি বললাম অ, বলো তো কি বললাম? বলেছি অ। এই ধ্বনিটি তোমরা সকলে শুনতে পেলে। এবার যদি এই ধ্বনির একটা ছবি আঁকতে হয়, যেমন পানীয় জল, আমি এখানে লিখেছিলাম যে পানীয় জল, তার একটা ছবি এঁকে দিয়েছিলাম, তাই না? এই দেখো, এটা হচ্ছে পানীয় জলের ছবি। ঠিক তেমনই আমি মুখে বললাম অ, এই দেখো এটা হচ্ছে সেই অ এর কিন্তু একটা ছবি। আমি বললাম আ, এটা হচ্ছে দেখো আ এর কিন্তু একটা ছবি। তাহলে মুখে আমরা যেগুলো বলছি বা মুখে যেগুলো উচ্চারণ করছি সেগুলো কিন্তু সবই হচ্ছে কি বলতো? ঠিক বলেছো, সেগুলো সবই হচ্ছে কিন্তু ধ্বনি। এবং সেই ধ্বনি যখন লিখিত রূপ পাচ্ছে, যখন সেই ধ্বনিকে কেন্দ্র করে আমরা একটা ছবি এঁকে দিতে পারছি, অন্য কোনো একজন সেই ছবিটা দেখে বুঝতে পারছে যে আমি কোন ধ্বনির কথা বলছি, তখন সেটা হয়ে গেল কিন্তু বর্ণ। আশা করি তাহলে তোমরা ধ্বনি এবং বর্ণের মধ্যেকার যে পার্থক্য বা মিল সেটা বুঝতে পেরেছো। তাহলে ধরো কোনো একটি শিশু বা কোনো একটি তোমার বন্ধু তোমাকে বললো হ্রস্ব ই, তাহলে তুমি কি বুঝলে? তুমি একটা বুঝলে যে ও যে ধ্বনিটা উচ্চারণ করলো সেটা হচ্ছে হ্রস্ব ই, এবং তার সঙ্গে বুঝে গেলে যে হ্রস্ব ই এর যে ছবি সেটা কিন্তু এইরকম দেখতে হয়। তাহলে দেখুন, টিচিং ডেমনস্ট্রেশন কি সহজ, জটিল কোনো কিছু না। মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় নিয়েছি, তার মধ্যে দেখুন সব কিছু আছে। শিশুদেরকে প্রশ্ন করেছি, টিএলএম ব্যবহার করেছি, এই তো একটা টিএলএম জলের গ্লাস, হ্যাঁ, তার সঙ্গে পূর্ব পাঠের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি, তাদেরকে নির্দিষ্ট বিষয়বস্তুর সঙ্গে সমন্বয় সাধন করেছি, সব কিছুই করেছি। 2 মিনিটের মধ্যে আর কি করতে পারি? এবং সবার শেষে কিন্তু মূল্যায়নও করেছি। তাহলে 2 থেকে 3 মিনিটের টিচিং ডেমনস্ট্রেশন, যার মধ্যে কিন্তু সমস্ত উপাদানগুলি রয়েছে, তাই না? আপনি যখন মাইক্রো টিচিং করতে গেছিলেন তখন যে স্কিলগুলিকে আপনি ডেভেলপ করেছিলেন সেগুলো এর মধ্যে সবই আছে। সমন্বয় সাধন আছে, প্রশ্ন উত্তর আছে, ব্ল্যাকবোর্ডের ব্যবহার আছে, হ্যাঁ, এবং তার সঙ্গে কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের বিষয়বস্তু, শিশুদের মতো করে পাঠ্য উপস্থাপন করা, সমন্বয় সাধন করানো, এগুলোও আছে। তাহলে এটাকে একটা আদর্শ টিচিং ডেমনস্ট্রেশন বলা যেতে পারে। তাহলে ডেমো মানে যে সেটা 10 মিনিটে শেষ করতে হবে তবেই বোঝা যাবে তার মধ্যে কি দক্ষতা আছে, এমনটা না। 2 মিনিট পড়ালেও কিন্তু বোঝা যাবে যে কার মধ্যে কি দক্ষতা আছে। তো যাই হোক, যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাইছেন তারা আমাদের এই যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে মেসেজ করবেন, এবং অবশ্যই নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলোকে পড়ে নিয়ে যদি মনে হয় যুক্ত হবেন তো যুক্ত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু এই চ্যানেলে অবশ্যই থাকবেন। নন্দী একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা দিচ্ছি এখানে যে সকল ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আপনাকে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ের দৌড়ে অনেকটা এগিয়ে দেবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।